সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। শুরু করছি আমার বাংলাদেশ অনুষ্ঠানটি। আপনারা জানেন 8 পর্বের এই অনুষ্ঠানের শেষ পর্ব। এর আগে আমরা 7টা বিষয়ে কথা বলেছি, মতামত জেনেছি আমাদের তরুণ প্রজন্মের, আমাদের বিশিষ্ট জনদের। আপনারা জানেন যে আমরা এর আগে কথা বলেছি লেখাপড়া নিয়ে, গণতন্ত্র নিয়ে, ভাবমূর্তি নিয়ে, সম্প্রীতি নিয়ে, অধিকার নিয়ে, পরিচয় ও মূল্যবোধ নিয়ে। আমরা আমাদের আজকের পর্বে হচ্ছে আমাদের ভাবনা। প্রায় 200 জন তরুণ তরুণী আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। তাদের উপস্থিতি ছিল সরব। 21 জন বিশিষ্ট ব্যক্তি যারা বিভিন্ন শাসক ক্ষেত্রে তারা অবদান রেখে চলেছেন সমাজে। তারা আমাদের এখানে বক্তব্য রেখেছেন, মূল্যায়ন করেছেন, বিশ্লেষণ করেছেন। আমরা তাদের কথা শুনেছি। আজ আমরা ভাবনা নিয়ে কথা বলবো। আমার ডান পাশে এই প্রজন্মের তরুণ বন্ধুরা বসে আছেন, যাদের কাছ থেকে আমরা শুনবো বিভিন্ন বিষয় নিয়ে। আমার বাম পাশে আছেন আইইআর এর অধ্যাপক হোসনে আরা বেগম, ঢাকা বিশ্ববিদ্যালয়, এফবিসিসি এর সাবেক প্রেসিডেন্ট ইউসুফ আব্দুল্লাহ হারুন, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। আপনাদের তিনজনকেই স্টুডিওতে আসার জন্য স্বাগত জানাচ্ছি। আর দর্শক মণ্ডলী, আমরা মূল পর্বের মূল আলোচনায় যেতে চাই। আজকের শুরুতেই বোধহয় সম্ভবত আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম, সেখান থেকে আমরা আবার নতুন করে আমরা মূল্যায়ন করব, পর্যালোচনা করব আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে। আমার মনে হয় আপনার প্রশ্নটা শুরুতেই আমি জানতে চাচ্ছি, আমাদের 3 ধরনের যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, মাদ্রাসা, বাংলা মাধ্যম ও ইংরেজি মাধ্যম, এই 3টি মাধ্যম আমাদের মাঝে সুস্পষ্ট একটা বিভাজন রেখা সৃষ্টি করছে। এখন প্রত্যেকটি মাধ্যমে ড্রব্যাকগুলোকে কাটিয়ে উঠে আমরা কিভাবে একটি সমন্বিত মাধ্যম পেতে পারি, যেটা আমাদের 3টি মাধ্যমের যে ছাত্রছাত্রী আছে তাদেরকে উপকৃত করতে পারে, এবং আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে আমরা কিভাবে সাজাতে পারি, সেই প্রশ্নটি আমি জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আসলে আমরা সবাই জানি যে 3টা ধারা রয়েছে আমাদের। তোমরা যেটা বললে আর কি, যে মাধ্যমিক শিক্ষা ক্ষেত্রে একটা হচ্ছে আমাদের সাধারণ, তারপরে মাদ্রাসা শিক্ষা, প্লাস হচ্ছে ইংলিশ মিডিয়াম। তো এখানে কিন্তু কথা বলতে গেলে অনেকগুলো প্রশ্ন জড়িত হয়ে যায়। আমরা কি জানতে চাচ্ছি, 3টার কারিকুলাম কি এক হওয়া, 3টি ব্যবস্থা কি একই রকম একইভাবে চলবে কিনা, সেটা আমার একটু ক্লিয়ার করা দরকার। ওরা যেটা বলেছে যে 3 ধারা যে শিক্ষা আছে সেটার মধ্যে আমরা মানে একটা মিনিমাম পার্থক্য তো থাকবেই, 3টা ধারাই থাকতে পারে, কিন্তু পার্থক্যগুলো কিভাবে কমিয়ে আনতে পারি যাতে মোটামুটি একটা মিনিমাম স্ট্যান্ডার্ড প্রত্যেকটা ধারাতে থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব জরুরি একটা প্রসঙ্গ। এক্ষেত্রে এটা করতে হলে 3 ধারাই যারা কনসার্ন স্টেক হোল্ডার আছে তাদের সাথে সরকার ব্যাপক ভিত্তিক যদি আলোচনা করে, পরামর্শ করে, এবং যারা স্টুডেন্ট আছে তাদের সাথে পরামর্শ করে সময় নিয়ে একটা সমন্বিত ব্যবস্থা করা উচিত। সবার সাথে আলোচনা করে যদি সময় নিয়ে ধীর স্থির ভাবে এটা না করা হয় তাহলে এটা অনেক কুফল থাকবে, যেটা আরো খারাপ হয়ে যেতে পারে। আমার মনে হয় আমরা আসি অন্য প্রসঙ্গে, সেটা হচ্ছে গণতন্ত্র। আমরা গণতান্ত্রিক ব্যবস্থা সংস্কারের কথা বলছি। এখন এই সংস্কার করার পরে আমরা কি গণতান্ত্রিক ব্যবস্থাটা নেতাদের হাতে ছেড়ে দেব, না জনগণের সংস্কার করে জনগণের হাতে ছেড়ে দেবো? আসিফ নজরুল স্যারের কাছে। জনগণের হাতে ছেড়ে দেওয়া মানে কি একটু বুঝায় বলো। জনগণের কাছে ছেড়ে দেওয়া মানে হচ্ছে যে রাজনীতিতে রাজনৈতিক যারা নেতৃবৃন্দ আছেন তারা রাজনীতি শেখাবেন না জনগণকে, বরং জনগণ তাদের রাজনৈতিক চেতনাটাকে নির্ণয় করবে। এটা না একটু ইউটোপিয়ান ধারণা আমি বলি। জনগণ হচ্ছে ব্যাপক সংখ্যার মানুষ। হ্যাঁ, এখন ব্যাপক সংখ্যার মানুষ, ধরো সব মানুষ যদি এখানেই চলে আসে, বিএনপি বা আওয়ামী লীগের সমর্থকরা, এই রুমের মধ্যে কিছু জায়গা দিতে পারবে না, ঢাকা স্টেডিয়ামে জায়গা দেওয়া যাবে না। যে জন্য আমরা পরোক্ষ গণতন্ত্রের চর্চা করি সারা পৃথিবীতে। প্রত্যক্ষ গণতন্ত্র গ্রিক নগর রাষ্ট্রের সাথে সাথে শেষ হয়ে গেছে। আমাদের যেটা করা দরকার বা যেটা বলা দরকার, যে প্রত্যেকটা স্তরে নেতা নেত্রীরা যেন জনগণের কাছে বা তাদের কর্মীর কাছে জবাবদিহিতামূলক একটা ভূমিকা রাখে। আসিফ, আমার মনে হয় এই প্রশ্নের জবাবটা সে খুঁজতে যাচ্ছিল এই কারণে। সে বলছে যে আসলে গণতন্ত্র যেটা আমরা বলছি, যে সর্বক্ষেত্রে যাতে নির্বাচিত নেতৃত্ব আসে। এক্স্যাক্টলি, এটা অবশ্যই থাকা উচিত। তোমার সাথে 100% একমত। এবং নির্বাচিত নেতৃত্বে যেন বছর বছর কাউন্সিল অধিবেশন হয়, তাদের জন্য কর্মীদের কাছে জবাবদিহি করতে হয়, তাদের জন্য সংসদে যারা সংসদ সদস্য আছে তাদের কাছে জবাব দিতে হয়। এই ব্যবস্থাটা থাকা দরকার। এই প্রসঙ্গে আমি একটা কথা বলবো। আমাদের দেশে গণতন্ত্র নিয়ে একটা ভুল ধারণা। রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের কথা বলে যখন ইলেকশন সামনে থাকে, কিন্তু যখন সরকার নির্বাচিত হয়ে যায় তাদের প্রতিটা কর্মকাণ্ডে জবাবদিহিতে থাকতে হবে, গণতান্ত্রিক মনোভাব থাকতে হবে, স্বচ্ছতা থাকতে হবে। তবে নির্বাচন কমিশন যে সংস্কারের রূপরেখা দিয়েছে, তা আমার মনে হয় সেটা যদি বাস্তবায়িত হয় তাহলে অনেকখানি আমার মনে হয় সংকটটা। এই প্রসঙ্গে শুধু আমি একটা কথা বলবো। আমাদের একটা জিনিস আমরা খুব অবহেলা করি, আমরা সবসময় ব্যক্তিগত উদ্যোগে দেশটা চালাই,
আমাদের ইনস্টিটিউশনগুলোকে আমরা নেগলেক্ট করি। Exactly. আমাদের ইনস্টিটিউশনগুলোকে শক্তিশালী করতে হবে, সঠিক লোকের নিয়োগ দিতে হবে। এই ব্যাপারে আর কোনো আমার মনে হয় না কোনো প্রশ্ন দিতে পারবো, কারণ আমাদেরকে 7টা বিষয় যেতে হবে। আমার মনে হয় শেষ অন্য প্রসঙ্গে আসি আমরা আমাদের অধিকার নিয়ে। আমাদের অধিকারের প্রশ্নে আপনারা জানেন যে আসলে মানবাধিকার কি, কেন সাধারণ মানুষের মধ্যে এই ধারণাটা নেই। তো কি কারণে মানবাধিকার প্রসঙ্গে আজ এত বেশি আমরা আলোচনা করছি, এই বিস্তর ফারাক রয়ে গেছে মানুষ এবং মানবাধিকার প্রশ্নে, কারণটা কি? আমি এখানে একটা বিষয় স্যারদের কাছে প্রশ্ন করতে চাই, সেটা আমরা যদি মানবাধিকার বলতে যাই, আমাদের শিশু শ্রম বা শিশুদের মানবাধিকার নিয়ে বলতে চাই, তাহলে মানবাধিকার যদি তাদেরকে দিতে চাই, তারা যে কাজ করে খাচ্ছে, তারা যদি এই কাজ না করতে পারে তাহলে তারা কিভাবে টিকে থাকবে, সেটার তো একটা প্রশ্ন জাগে যে তারা কিভাবে সার্ভাইভ করবে, তাদের ফ্যামিলি কিভাবে সার্ভাইভ করবে। আবার ওদিকে আমরা তারা বলতেছি তাদের শিশু শ্রম করা উচিত না। তাহলে আমরা কি এটা কি বিলাসিতা নাকি আমাদের প্রয়োজন? আসিফ, আচ্ছা, এটা খুবই ইন্টারেস্টিং কোয়েশ্চেন যে শিশু শ্রম যারা আছে তাদের যদি আমরা শিশু শ্রম থেকে মুক্তি দেই তাহলে তার পরিবার চলবে কিভাবে। আমার মনে হয় কি এখানে আমাদের অনেকেই যারা কথা বলে থাকেন তারা না বাংলাদেশের প্রেক্ষিতটা মাথায় রাখেন না। হয়তো কোনো বিদেশির আইন দেখেন যে শিশু শ্রম নিষিদ্ধ, সাথে সাথে এটা বলা শুরু করেন। আমাদের বাস্তবতা দেখতে হবে। আমি মনে করি আমাদের আইনে হওয়া উচিত ভারসাম্যপূর্ণ। ঝুঁকিপূর্ণ কোনো কাজে শিশু শ্রম ব্যবহার করা যাবে না। ঝুঁকিহীন যে কাজ আছে সেখানে শিশুদেরকে ফর দ্য টাইম বিং ব্যবহার করা যাবে। যখন রাষ্ট্র তাদের রিহ্যাবিলিটেশনের ব্যবস্থা করবে, যখন আমাদের দেশে আমরা বলতে পারবো যে প্রত্যেকটা শিশু পরিবার তার জীবিকা নির্বাহের ব্যবস্থা হয়েছে রাষ্ট্রে, বেকারত্ব দূর হয়েছে, একটা অর্থনীতি সমতা এসছে, শুধুমাত্র তখন আমরা বলতে পারবো যে সকল পর্যায়ে শিশু শ্রম বন্ধ করতে হবে। আর শিশুরা যেই ঝুঁকিহীন কাজে যখন নিয়োগ থাকবে শিশুরা, ওই প্রতিষ্ঠানে ব্যবস্থা করতে হবে যে একই সাথে সাথে তার জন্য পড়াশোনার ব্যবস্থাটাও হয়। না, ডক্টর আসিফ নজরুল, আপনার কাছে যদি প্রশ্ন করা হয় তর্কের খাতিরে, রাষ্ট্র সেই ব্যবস্থা করতে পারলো না, তখন তার পরিবারের অবস্থাটা কি হবে? এই জন্য বললাম যে শিশুরা আপনার অতি ঝুঁকিপূর্ণ কাজে নিয়োগ থাকবে না, ঝুঁকিহীন কাজে থাকবে। যেমন সে যদি হকার হয় তাহলে তো অসুবিধা নাই, পত্রিকা ডিস্ট্রিবিউট করছে, কিন্তু তাকে যদি আমি ওয়েল্ডিং মেশিনের কাজ করাই তাহলে সেটা ঝুঁকিপূর্ণ। ঝুঁকিপূর্ণ সেক্টরগুলোকে চিহ্নিত করে সেখান থেকে শিশু শ্রমিকদেরকে যেন অব্যাহতি দেওয়া হয় তাদেরকে। স্যার, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আমাদের মতো করে আমাদের মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে? ডেফিনেটলি, ভেরি গুড। তাহলে সার্বজনীন মানবাধিকার ঘোষণা যেটি রয়েছে সেটিকে আমরা অনুসরণ করবো না? সার্বজনীন মানবাধিকার ঘোষণা, খেয়াল করেন, এটা কিন্তু আইন না। ঘোষণা কেন বলেছে? তার মানে হচ্ছে এটা হচ্ছে প্রিন্সিপাল, নীতি। এই নীতিটাকে আমার দেশের প্রেক্ষিতে আমি সাজিয়ে নিব। আমি এই প্রসঙ্গে একটা কথা বলতে চাই। মানবাধিকার নির্ভর করে এক একটা দেশের অর্থনৈতিক অবস্থানের উপরে, আর্থসামাজিক ব্যবস্থার উপরে। আজকে অনেক সময় এই অধিকারগুলো কিন্তু আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়। কেন? যাতে করে বিদেশি শ্রমগুলো, যেগুলি আমাদের চেয়ে অনেক কস্টলি, আমাদের যে একটা সুযোগ রয়েছে সস্তা শ্রম, সেটাকে বোতা করে দেওয়ার জন্য অনেক সময় এই আইনগুলি করা হয় আমাদের বিরুদ্ধে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এবার আসি আমাদের মূল্যবোধ নিয়ে। আমাদের মূল্যবোধ প্রসঙ্গে আপনাদের মূল্যায়নটা কি? আমাদের মূল্যবোধ নিয়ে যেটা আমার মধ্যে সবচেয়ে বড় সে সন্দেহটা থাকে যে আমরা যারা ইয়াং জেনারেশন, আমরা আসলে জানি না মূল্যবোধ জিনিসটাই কি। এবং আমাদের মধ্যে যে ব্যাপারটা হয় যে মূল্যবোধের চর্চা আমরা কোথায় করব, কোথা থেকে আমরা মূল্যবোধটা শিখব এবং মূল্যবোধ কিভাবে আমাদের মধ্যে গ্রো করবে, এই ব্যাপারটাই আমরা জানি না। তো এটা সম্পর্কে কিভাবে আমাদেরকে যারা প্রবীণ তারা আমাদের হেল্প করতে পারে সেটা একটু জানতে চাচ্ছিলাম। মূল্যবোধ শেখার জায়গা হচ্ছে, প্রথম জায়গা হচ্ছে ফ্যামিলি। সেকেন্ড জায়গা হচ্ছে আমাদের অনেক ধর্মগ্রন্থ রয়েছে, প্রত্যেক ধর্মগ্রন্থে খুব ভালো ভালো কথা আছে। প্রত্যেক ধর্মগ্রন্থের মূল্যবোধ একদম একরকম, ভালো করে খেয়াল করে দেখবেন। সততা, কর্তব্যপরায়ণতা, পরোপকার করা, তারপর আপনার দায়িত্বশীলতা, এগুলি মূল্যবোধ। এবং সেটা আপনি শিখবেন কোত্থেকে? আপনার চারপাশে দেখবেন অনেক উজ্জ্বল মানুষ আছে যাদেরকে অন্যরা রেসপেক্ট করে, তাদেরকে দেখে শিখবেন। নিজের বিবেকের কাছে জিজ্ঞেস করে দেখবেন, আপনার শিক্ষক আছে তাদের থেকে শিখবেন, বই পড়ে শিখবেন। প্রচুর পড়তে হবে, পড়লে অনেক বড় বড় লোকের জীবনী আছে সেগুলি পড়বেন। ওয়েল, আমাদের ভাবমূর্তি নিয়ে আমরা আলোচনায় আসবো। আমরা ভাবমূর্তি আমরা বিদেশে কিভাবে আরো বেশি উজ্জ্বল করতে পারি, আরো বাড়াতে পারি, সেই ব্যাপারে আপনাদের কোনো সাজেশন? আচ্ছা, ভাবমূর্তির প্রসঙ্গ যখন আসছে তখন এই জঙ্গিবাদের প্রসঙ্গটা চলে আসছে যে রিসেন্ট সময় দেখা যাচ্ছে যে জঙ্গিবাদের কারণে বাংলাদেশের ভাবমূর্তিটা বাইরের বিশ্বের কাছে একটু অন্যরকম হয়ে যাচ্ছে। এক সময় যেখানে মনে করা হতো যে মানে দারিদ্র্যপীড়িত একটি দেশ, খরা দুর্ভিক্ষ কবলিত, তো এখন সেখানে সেই ধারণাটি পাল্টে আগে যেরকম সবাই সহানুভূতির দৃষ্টিতে দেখতো, এখন কিন্তু অন্যভাবে দেখছে। এখন দেখছে যে জঙ্গিবাদের একটি দেশ হিসেবে এখানে জঙ্গিবাদ কিভাবে দমন করা যায়, অর্থাৎ এটা শত্রুভাবাপন্ন সম্পর্ক হয়ে যাচ্ছে। তো এই ব্যাপারটা কিভাবে মূল্যায়ন করা যাবে? আমার তো মানে আপনার কথা শুনে দুঃখ লাগলো যে আপনার কাছেই দেশের ভাবমূর্তি কি। বাংলাদেশে কিন্তু অনেক পজিটিভ ভাবমূর্তি আছে। বাংলাদেশে গ্রামীণ ব্যাংকের ভাবমূর্তি আছে, বাংলাদেশে আপনার জন্ম নিয়ন্ত্রণের ক্ষেত্রে যুগান্তকারী সাফল্যের ভাবমূর্তি আছে, আমাদের নিরক্ষরতা দূরীকরণের সাফল্যের ভাবমূর্তি আছে, জিডিপি বাড়ছে খুব, এটার ভাবমূর্তি আছে।
নেগেটিভ যে ভাবমূর্তি ছিল সেগুলো আমরা কাটিয়ে তুলছি। আর জঙ্গিবাদের ব্যাপারে যে ভাবমূর্তি, সেটা কোনো ম্যাজিক সলিউশন নাই। আমরা এটা আমাদের ভেতর যখন দমন করতে পারবো, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আর জঙ্গিবাদকে শুধু আমাদের দেশের সমস্যা হিসেবে দেখলে চলবে না। এটা জবাবটা আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষিতের সাথে জঙ্গিবাদের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, এবং এই ব্যাপারে যখন আমরা, আমাদের দেশীয় কারণও আছে, যখন আমরা এটাকে অ্যাড্রেস করতে পারবো, ঠিক হয়ে যাবে। ভাবমূর্তি উজ্জ্বল করার সবচেয়ে বড় উপায় হচ্ছে নিজের সম্পর্কে ভালো ধারণা সৃষ্টি হওয়ার মতো কাজ করা এবং নিজের সম্পর্কে নিজের ভালো মূল্যায়ন করা। না, বাংলাদেশের ভাবমূর্তির ক্ষেত্রে যদি উল্লেখ করতে হয়, এই মুহূর্তে আমাদের তিনটা জিনিস আমরা উল্লেখ করতে পারি। সেটা হচ্ছে যে আমাদের প্রফেসর ইউনূস সাহেব কিন্তু নোবেল পুরস্কার পেয়েছেন। বাংলাদেশের ভাবমূর্তি কিন্তু বিদেশে উজ্জ্বল হয়েছে। বাংলাদেশের ক্রিকেট দল, বিশেষ করে দক্ষিণ আফ্রিকা এবং ভারতকে হারিয়ে দেওয়ার পরে ক্রিকেট দুনিয়ায়, তাম দুনিয়ায় কি হয়েছে। আরেকটা হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী বিদেশে শান্তিরক্ষী বাহিনীতে অসাধারণ কাজ করেছে। তো ভাবমূর্তি নেই, এটা বোধহয় ঠিক হবে না। আরেকটা ব্যাপার যেটা, বাইরের দেশের অনেক মিডিয়া বাংলাদেশের ভাবমূর্তিকে বাইরের দেশের মিডিয়া অনেক ক্ষেত্রে হেয় প্রতিপন্ন করে। তো সেক্ষেত্রে বাংলাদেশের সরকার কিন্তু কোন রকম পদক্ষেপ নেয় না যে বাংলাদেশের ভাবমূর্তি যে বাইরের দেশের মিডিয়া নষ্ট করে। সেগুলো আমি মনে করি যে আমরা তোমাদের থেকে জানবে, মেসেজগুলো যাবে, তখন নিশ্চয়ই সরকার এগুলো চেষ্টা করবে দূর করার জন্য, যেন সহজে দূর করা যায়। আর আরেকটা প্রশ্ন এখানে ছিল যে জঙ্গিবাদের কথা, যে দায়িত্বটা কার? দায়িত্ব কিন্তু সকলের, কারণ দায়িত্ব তোমার, আমার, পাড়া প্রতিবেশী, মহল্লা, কারণ প্রত্যেককে দেখতে হবে যে কে জঙ্গিবাদ। যদি আমি একটু ট্রেস করতে পারি, কেন আমি জানাবো না? এই দায়িত্ব কিন্তু প্রত্যেককে নিতে হবে। অন্য প্রসঙ্গে যাব, আমাদের পরিচয়, ব্যক্তি পরিচয় থেকে যে রাষ্ট্রীয় পরিচয়ে যে পরিচয়টা, এটা কিভাবে এটা নির্ধারণ করা যেতে পারে? আমরা সাধারণত আমাদের প্রথম পরিচয় কোনটি, এটি যখন আমাদেরকে জিজ্ঞেস করে, সাধারণত অনেকে বলে আমরা বাংলাদেশি, অনেকে আবার বলে আমরা মুসলিম। আসলে কোনটি? আসলে আমাদের প্রথম পরিচয় কোনটি হওয়া উচিত? আমি অনেকবার বাইরে গেছি, আমার মনে হয় না এটা নিয়ে আমার কোন রকম জটিলতায় পড়তে হয়েছে। এটা কোনো সমস্যাই না, সংশয় নেই। জিজ্ঞেস করে যে আমি কোত্থেকে এসেছি, বাংলাদেশ থেকে। আমার ধর্ম কি, এটা আমি এখন পর্যন্ত মানে শুনেছি কারো কাছে এই প্রশ্ন করতে, এটা আমার মনে পড়ছে না। আমরাও শুনি নাই। এই ধরনের কোনো প্রশ্নের মুখোমুখি হতে হয় না। আমার নামই বলে দেয় আমার ধর্ম কি। আমার একটা বাস্তব অভিজ্ঞতা আমি বলতে চাই। যখন জঙ্গি আর কি বাংলাদেশের সিরিজ বোমা হামলা হলো, তখন আমার ইন্ডিয়ায় যাওয়ার অভিজ্ঞতা হয়েছিল, এবং সেখানে আমি প্রায় 750 স্কুল বয়েজ এন্ড গার্লসের সঙ্গে মিট করার একটা সুযোগ পেয়েছিলাম। তো সেখানে আমাদের পরিচিতি ছিল, যখন আমাদেরকে কেউ দেখতো তখন বলতো, ও ইউ আর ফ্রম বাংলাদেশ, কান্ট্রি অফ 500 বোমস। তো এই যে সিচুয়েশনটা আমাদের ফেস করতে হয়েছে, তো এই কি জঙ্গিবাদের কারণে, ভাবমূর্তির কারণে, এবং আমার পরিচয়টা যে এরকম চেঞ্জ হয়ে গেল যে ইউ আর ফ্রম বাংলাদেশ, কান্ট্রি অফ 500 শোনার পর কি বলেছিলেন? তো আমি উত্তরে বলেছিলাম যে লোক, যে তোমাদের দেশেও তো মুম্বাইয়ে বোম ব্লাস্ট হয়েছিল, হাজার হাজার লোক মারা গেছিল, আমরা তো তোমাদের মেরে ফেলেছে। হ্যাঁ, এবং তাদের ওই কি বলে হিন্দু মুসলিম বাবর মসজিদ ভেঙে ফেললো, লাখ লাখ মুসলিম, হাজার হাজার মুসলিম মেরে ফেললো। তো আমরা এই আনসারটা দিচ্ছি, কিন্তু আমাদের পরিচয়টা কেন এইভাবে আসতেছে যে উই আর ফ্রম বাংলাদেশ, কান্ট্রি অফ 500 বোমস? এটা বিচ্ছিন্ন ঘটনা, এটা খুব সিরিয়াস প্রবলেম হবে না। দেখবেন ইন কোর্স অফ টাইম যখন আপনাকে চিনবে, আপনি যার সাথে কথা বলবেন, তখন আপনাকে এগুলো বলবেন। প্রথম আলাপের প্রথম দিকে মানুষ বলে, যখন দেখবে আপনার ভিতর পরিশুদ্ধ মানুষ আছে একটা, তখন আর বলবে না। এখানে আরেকটা জিনিস আমাদের পার্সপেক্টিভে আনা উচিত। আমাদের এই এত বছরের 3 দশকের স্বাধীনতায় এই ঘটনাটা কয়টা হয়েছে? এক্স্যাক্টলি। আজকে আমরা কোথায় এসেছি? সুতরাং এটাকে একটা জাতীয় কালার হিসেবে দেওয়া, বোমার ঘটনা তো মানে পাশ্চাত্য দুনিয়াতে হচ্ছে। এক্স্যাক্টলি। আমি বলি আপনাকে একটা জিনিস শুধু বলি, দেখেন আপনি স্পেন তো ইউরোপের কান্ট্রি, ওখানে বাস্ক গেরিলারা আছে, 20-24 বছর যাবত স্পেনের বিভিন্ন শহরে বোমা ফুটছে। আমি আপনাদেরকে একটা অনুরোধ করব, আপনারা বাংলাদেশকে নিয়ে গর্বিত, আনন্দিত এবং সন্তুষ্ট হওয়ার মতো বহু কারণ আছে, সেগুলি আপনারা খুব ভালো করে উপলব্ধি করবেন এবং প্রাউডলি কথা বলবেন যখন বাইরে যাবেন, অন্য দেশের মানুষের সাথে কথা বলবেন। আমরা শেষ পর্যায়ে প্রায় আমরা আলোচনা করব আমাদের সম্প্রীতি নিয়ে। স্যার, আমার যেটা প্রশ্ন ছিল সেটা হলো সম্প্রীতির ব্যাপারে। আমরা জাতি বৈচিত্র্য নিয়ে আমি বলবো যে সম্প্রীতির ব্যাপারটা নিয়ে ভাববার একটা অবকাশ আছে, কারণ আমরা দেখেছি 80-র দশকে সম্ভবত লোগাং হত্যাকাণ্ড ঘটেছিল, তারপর কাপ্তাই বাঁধের জন্য আদিবাসীদেরকে উচ্ছেদ করা হয়েছিল। তো এই যে আমার বাংলাদেশ, আমি মনে করি এই যে পরিচয় নিয়ে কথা হচ্ছিল, আমাদের সবচেয়ে বড় পরিচয় হওয়া উচিত আমরা মানুষের প্রতি ভালোবাসাটা আমাদের সবচেয়ে বড় বিষয় হওয়া উচিত। এই কারণে, কারণ তা না হলে আমরাও সেই আধিপত্যবাদী হয়ে যাই যাদেরকে আমরা ঘৃণা করে থাকি। তো আমি মনে করি আদিবাসীদের ব্যাপারটি নিয়ে, সম্প্রীতির ব্যাপারে আমাদের ভাববার অনেক অবকাশ রয়েছে। অবশ্যই আছে, তবে আমি একটা জিনিস আপনাদেরকে মনে করিয়ে দেই, অবশ্যই আদিবাসীদের ক্ষেত্রে আমাদের আরো অনেক বেশি সম্প্রীতি, সহযোগিতা, সহমর্মিতা প্রয়োজন আছে। তবে আমার মনে হয় বাংলাদেশ বোধহয় পৃথিবীর বিরল দেশগুলোর একটি
যে দেশে আদিবাসীদের সমূলে উৎখাত করা হয় নাই। উৎখাত করাটা খুব খারাপ। পৃথিবীতে আজকে যারা বড় বড় উন্নত দেশ আছে তাদের অনেকের ইতিহাস হচ্ছে আদিবাসীদের সম্পূর্ণ উৎখাত নিশ্চিহ্ন করে দেওয়ার। আমরা অন্তত সেইটুক পর্যন্ত যাইনি, এইটুকু আমাদের সান্ত্বনা। তবে এরপরও আদিবাসীদের প্রতি আমরা বিভিন্ন সময় যে অন্যায় করেছি আপনি বলেছেন, সেটা নিয়ে আমাদের অনুশোচনার প্রয়োজন আছে এবং আরো বেশি সম্প্রীতি সহযোগিতা বৃদ্ধি। সর্বশেষ যে প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করতে চাই, আমার বাংলাদেশকে আমরা কিভাবে দেখতে চাই? আসলে আমার আব্বুরা যখন ঢাকা ইউনিভার্সিটি পড়তেন তার আগে আরো 10-15 বছর আগে ঢাকা ইউনিভার্সিটিকে বলা হতো প্রাচ্যের অক্সফোর্ড, এবং আজকের এই সময় এসে আমি হয়তো আরো 3 বছর পর ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চেষ্টা করব, এবং তখন এই 500 প্রথম ইউনিভার্সিটির মধ্যে ঢাকা ইউনিভার্সিটি আর নেই। তো আমি চাইবো যেন এই বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো অ্যাটলিস্ট এরকম একটা পর্যায়ে যায় যেন আমাদের শিক্ষার যে মানটা সেটা অনেক উন্নত হয়। এবং এটাই আমি একটা বিষয় বলতে চাই, যে প্রশ্ন ছিল আমার বাংলাদেশকে আমি কিভাবে দেখতে চাই। আমি যেটা দেখেছি আমাদের অনেকের মধ্যে বাংলাদেশ সম্পর্কে অনেক নেগেটিভ ধারণাই বেশি, বা নেগেটিভ জিনিসগুলো আমরা বেশি এক্সপোজ করি, কিন্তু পজিটিভ কিন্তু অনেক আছে। আমি চাই আমাদের সম্পর্কে আমরা নেগেটিভ গুলাকে ছেড়ে দিয়ে পজিটিভ গুলাকে আঁকড়ে ধরে আমাদের দেশের আরো পজিটিভ গুণাগুণিগুলো বাড়ানোর চেষ্টা করি আমরা। এইভাবে আমি আমার বাংলাদেশকে দেখতে চাই। আমার বাংলাদেশকে আমি দেখতে চাই যে এখানে আমরা যারা আছি সবাই যেন বলতে পারে এটা আমারই বাংলাদেশ। যে একজন আমি মুসলমান হিসেবে যদি আমাকে রিপ্রেজেন্ট করতে চাই, আমিও যেন বলতে পারি আমার বাংলাদেশ। একজন হিন্দু যেন বলতে পারি এটা আমার বাংলাদেশ। একজন আদিবাসী যাতে বলতে পারি এটা আমারও বাংলাদেশ। কিন্তু কোনো দুর্নীতিবাদ যেন বলতে না পারে এটা আমার বাংলাদেশ, অথবা কোনো জঙ্গিবাদী যাতে বলতে না পারে যে এটা আমার বাংলাদেশ। এটাই হচ্ছে আমার বাংলাদেশের স্বপ্ন। আমি একটা কথা বলতে চাই যে আমরা সবাই বলি যে একটি দেশের মেরুদণ্ড হচ্ছে শিক্ষা। তো আমি আমরা সবাই স্বশিক্ষায় এবং সুশিক্ষায় শিক্ষিত হই। আমি অবশ্যই যেন বলতে পারি এটি আমার বাংলাদেশ, এবং এই বাংলাদেশের নাগরিক হিসাবে আমার যে অধিকারগুলো প্রাপ্য সেগুলো যেন আমি পাই, আমার অধিকারগুলো যেন প্রতিষ্ঠিত হয়। অধিকারের কথা আসছে তো একটি কথা বলবো যে সবার একটা মতামত রয়েছে, নিজস্ব মতামত, এবং সুশীল সমাজ যারা রয়েছে তাদের উচিত সাধারণ মানুষের সেই মতামতটাকে গুরুত্ব দেওয়া এবং এভাবে একটি দেশকে পরিচালনা করার জন্য যে ব্যবস্থাগুলো রয়েছে সেই ব্যবস্থাগুলো গ্রহণ করা। আমি এভাবেই বাংলাদেশকে দেখতে চাই। আমি আমার বাংলাদেশকে দেখতে চাই যে আমাদের সাধারণ মানুষের উন্নতি হয়েছে, শুধুমাত্র 2% মানুষ আমাদের এই দেশটাকে নিয়ন্ত্রণ করছে। আমি আমার বাংলাদেশকে দেখতে চাই, বাংলাদেশের আমি স্পোর্টসের দিকে যদি যাই, আমি সবসময় অস্ট্রেলিয়ার দর্শকদের খুব ঈর্ষা করি এই কারণে তারা সবসময় খুব নিশ্চিন্তে খেলাটা দেখতে পারে। তা আমরাও চাই বাংলাদেশ টিম যখন খেলবে প্রতিবারেই যাতে তারা যখন মাঠে নামবে আমরা নিশ্চিন্তভাবে ঘরে বসে খেলাটা দেখবো এবং আমরা ধরে নেব যে বাংলাদেশ জিতবে, ওরকম বাংলাদেশ দেখতে চাই। 21 শতাব্দীতে আমি এমন এক বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশ হবে কুসংস্কার মুক্ত, প্রত্যেকটা শিশুর শিক্ষা হবে সুনিশ্চিত এবং তারা বড় হয়ে হবে একজন স্বনির্ভর এবং সুশিক্ষিত মানুষ। অবশ্যই আমি আসলে বাংলাদেশকে দেখতে চাই যে 2000-এর দিকে যখন পহেলা বৈশাখে বোমা হামলা হলো, তার পরের বার পহেলা বৈশাখের বটমূলে সবচেয়ে বেশিবার মানুষ এসেছিল। শুধু এই বোমা হামলা বা কোনো ঘটনার প্রেক্ষিতে সেখানে মানুষ জমা হবে না, বরং প্রত্যেকটি ক্ষেত্রে প্রতিটি জায়গায় বাংলাদেশি মানুষজন একত্রে কাজ করবে। আমি সেরকম একটি বাংলাদেশ আমি দেখতে চাই। আচ্ছা, আমার ভিউতে বাংলাদেশ যেটা হওয়া উচিত সেটা হচ্ছে 10 বছরে দারিদ্র্যবিহীন, 20 বছরে একটা লিটারেট এবং 50 বছরে একটা উন্নত দেশ ইনশাআল্লাহ। আচ্ছা, বাংলাদেশের আমি মেইনলি বলবো যে আমি এমন ভাবে দেখতে চাই বাংলাদেশকে ফিউচারে যে বাংলাদেশের ভাবমূর্তি যেটা আছে বাইরে, ভাবমূর্তিটা যেন এমন একজন হয় যে একজন বাংলাদেশী হিসেবে যখন পরিচয় দেওয়া হয় তখন মানে সে আরেকভাবে দেখে যে হি ইজ ফ্রম বাংলাদেশ, এরকম একটা ইমেজ যেন তৈরি হয় বাংলাদেশ। আমি আমার বাংলাদেশকে এভাবে দেখতে চাই যারা বাংলাদেশকে রিপ্রেজেন্টেটিভ করতেছে তারা যেন সত্যকে সত্য বলে এবং মিথ্যাকে মিথ্যা বলে, এই কথাটা যেন তারা সত্যিকার অর্থে মনের থেকে বলতে পারে। অবশ্যই আমি আমার বাংলাদেশকে দেখতে চাই একটি সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে, যে দেশে গণতন্ত্রের চর্চা থাকবে, দেশের যারা রাজনৈতিক নেতা থাকবেন তারা দেশপ্রেমী হবেন এবং সেই সরকারের নেতৃত্বে বাংলাদেশের যত রকম উন্নয়ন প্রয়োজন সেই প্রত্যেকটি উন্নয়নের ক্ষেত্রে আমরা আমাদের সেই সরকারের সহযোগিতা পাবো। আমি এমন একটি বাংলাদেশকে দেখতে চাই। আমি এমন একটা বাংলাদেশ চাই যেটা সেকুলার, এবং এমন একটি বাংলাদেশ চাই যে বাংলাদেশে আমরা যারা সব তরুণ সবাই একসাথে থাকতে পারবো, কেউ আত্মকেন্দ্রিক থাকবো না, আমাদের প্রতিষ্ঠানগুলো যেন অক্ষত থাকে। 71-এ আমাদের দেশের যে 30 লক্ষ শহীদ জীবন দিয়েছিলেন, তারা শহীদ হয়েছিলেন যে স্বপ্ন নিয়ে তারা বাংলাদেশকে স্বাধীন করেছিলেন, সেই স্বপ্নের বাংলাদেশের পুনরাবৃত্তি আমি দেখতে চাই 2007-এ। আমি বাংলাদেশকে দেখতে চাই দেশ থেকে শুধু আমি আমার অধিকার প্রাপ্যগুলো নিয়ে নিব তা না, বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক যেন দেশের প্রতি তার সকল কর্তব্যকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে পালন করে, তাহলে বাংলাদেশ অবশ্যই অদূর ভবিষ্যতে অনেক সামনের দিকে এগিয়ে যাবে।
একটা কথা না বলে পারছি না, এই যে তরুণ টকবগে ছেলে মেয়েরা আমাদের সামনে বসে আছে, তোমরাই কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ, তোমরাই এই দেশটা রচনা করবে, আমরা সেই প্রত্যাশায় রইলাম। ধন্যবাদ সবাইকে। আমি মতি ভাই একটা কথা বলতে চাই, আমি এমন একটা বাংলাদেশ চাই যেখানে তোমাদের প্রত্যেকটা আশাবাদ যেন পূর্ণ হয়। দর্শক মণ্ডলী, যেহেতু এটা শেষ পর্ব, আসলে খারাপ লাগছে, তবুও শেষ করতে হবে। আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। যদি কোনো কারণেই আপনাদের ভালো না লাগে, এর ব্যর্থতার দায় আমার। আর যা কিছু ভালো আমরা সবাই ভাগ করে নেব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এখানেই বিদায় নিচ্ছি, শুভকামনা।